প্রকৃতি একদিকে যেমন ভীষণ রুদ্র আর ভয়ঙ্কর, ঠিক অন্যদিকে ততটাই স্নিগ্ধ আর দয়ালু। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা প্রকৃতির এই অদ্ভুত দ্বৈত রূপ নিয়ে কথা বলবো। একদিকে আমরা জানব বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকৃতির চরম বৈরী রূপ থেকে নিজেদের সুরক্ষার উপায়গুলো সম্পর্কে, আর অন্যদিকে দেখব প্রকৃতিরই দেওয়া এক অসাধারণ উপহার কিভাবে আমাদের প্রতিদিনের শারীরিক সুস্থতায় ম্যাজিকের মতো কাজ করে। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলোতে খুব দ্রুত একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথম ভাগে থাকছে বজ্রপাত, একটি জাতীয় দুর্যোগ, মানব শরীরে এর ভয়াবহ প্রভাব এবং বজ্রপাত থেকে বাঁচার কার্যকারী কিছু উপায়। আর দ্বিতীয় ভাগে থাকছে প্রকৃতির দারুণ এক উপহার, খেজুর নিয়ে আলোচনা, এর অবিশ্বাস্য উপকারিতা এবং এটি খাওয়ার সঠিক নিয়ম। তো চলুন প্রথম বিষয়টি দিয়েই শুরু করা যাক। বজ্রপাত, যা এখন আর শুধু সাধারণ কোনো প্রাকৃতিক ঘটনা নেই, এটি রীতিমতো একটি জাতীয় দুর্যোগ। খবরের কাগজে প্রায়শই যে মর্মান্তিক মৃত্যুর খবরগুলো আমরা দেখি তা প্রমাণ করে যে বাংলাদেশে এর ভয়াবহতা ঠিক কতটা বেড়েছে। পরিস্থিতি কতটা অ্যালার্মিং বা উদ্বেগজনক তা বুঝতে এই ২৮ সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। খুব সম্প্রতি মাত্র ৪ দিনের ব্যবধানে সারা দেশে বজ্রপাতে ঠিক ২৮ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় হল কেবল ২৬শে এপ্রিল একদিনেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। এই পরিসংখ্যানগুলো কিন্তু আমাদের খুব স্পষ্ট করে মনে করিয়ে দেয় যে এই দুর্যোগকে আর কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। এবার বৈশ্বিক প্রেক্ষাপটের এই ৬,০০০ সংখ্যাটি একবার দেখা যাক। সিডিসি বা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে প্রতি মিনিটে গড়ে প্রায় ৬,০০০ বার বজ্রপাত হয়। হিসাব করলে প্রতিদিনের সংখ্যাটা দাঁড়ায় প্রায় ৮০ লাখের উপরে। এই বিশাল ধ্বংসযজ্ঞের মাত্রা অনুধাবন করেই ২০১৬ সালে মাত্র ২ দিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর পর বাংলাদেশ সরকার বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে বাধ্য হয়েছিল। এখন একটা খুব সাধারণ প্রশ্ন আসতে পারে, বজ্রপাতের সময়ে মানুষের শরীরে আসলে ঠিক কী ঘটে, কেন এটি এত প্রাণঘাতী? চলুন এর পেছনের জৈবিক বা বায়োলজিক্যাল কারণটা একটু দেখে নেওয়া যাক। যখন বজ্রপাত হয় তখন মানুষের শরীরে প্রচণ্ড তীব্র মাত্রার একটা বৈদ্যুতিক শক লাগে, যা পুরো স্নায়ুতন্ত্রকে এলোমেলো করে দেয়। এখানে তাৎক্ষণিক আর দীর্ঘস্থায়ী ক্ষতির পার্থক্যটা বেশ ইন্টারেস্টিং। ধরুন, আঘাত যদি কিছুটা কম হয় তবে পেশিতে ব্যথা, মাথা ব্যথা, বমি ভাব বা মাথা ঘোরার মতো স্বল্পমেয়াদী লক্ষণ দেখা দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাবগুলো সেগুলো আরও ভয়ঙ্কর। বেঁচে ফেরা মানুষদের মধ্যে স্মৃতিশক্তির সমস্যা, ধীর প্রতিক্রিয়া, মারাত্মক বিষণ্ণতা, এমনকি পুরোপুরি ব্যক্তিত্ব পরিবর্তনের মতো গুরুতর মানসিক ও স্নায়বিক ক্ষতি দেখা দিতে পারে। যেহেতু আমরা এর মারাত্মক দিকগুলো জানলাম, তাই এখন আত্মরক্ষার কৌশলগুলো জানা সবচেয়ে জরুরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বজ্রপাতে মারা যাওয়া ৮৭% মানুষই ঘটনার সময় কোনো না কোনো খোলা জায়গায় ছিলেন। অর্থাৎ খোলা জায়গাটাই হলো সবচেয়ে বড় ঝুঁকির কারণ। এই সাধারণ নিয়মগুলো আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। মেঘ ডাকার শব্দ শুনলেই সবচেয়ে প্রথম কাজ হলো নিরাপদ কোনো দালানের নিচে আশ্রয় নেওয়া। বাইরে থাকলে উঁচু গাছ বা মোবাইল টাওয়ার থেকে একদম দূরে থাকতে হবে। মনে রাখা দরকার, বজ্রঝড় সাধারণত ৪০ থেকে ৬০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়, তাই এই পুরোটা সময় ভেতরেই থাকতে হবে। খুব দরকারে বাইরে গেলে পায়ে রাবারের জুতো থাকা চাই। আর হ্যাঁ, ঘরে থাকলেও জানালার গ্রিল, বাথটাব, পানির কল বা কংক্রিটের দেয়াল থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ। কারণ পানি আর লোহা দুটোই বিদ্যুতের খুব ভালো সুপরিবাহী। কিন্তু যদি এমন হয় যে কেউ কোনো খোলা মাঠে বা ধান খেতে আটকে পড়েছেন আর আশেপাশে কোনো আশ্রয় নেই, তখন এই ৩টে স্পেসিফিক ধাপ ফলো করতে হবে। প্রথমত, মাটিতে নিচু হয়ে বসতে হবে। দ্বিতীয়ত, পুরো পা মাটিতে না রেখে শুধু পায়ের আঙুলের উপর ভর দিয়ে বসতে হবে, যাতে মাটির সাথে শরীরের কানেকশন একদম মিনিমাম থাকে। এবং তৃতীয়ত, কানে আঙুল দিয়ে মাথা ২ হাঁটুর মাঝখানে গুজে রাখতে হবে। খোলা জায়গায় প্রাণ বাঁচাতে এই বিশেষ ভঙ্গিটি জাদুর মতো কাজ করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রকৃতির বেশ ধ্বংসাত্মক আর রুদ্র একটা রূপ দেখলাম, কিন্তু এই উক্তিটি খেয়াল করুন। প্রকৃতি যেমন তার রুদ্র রূপ দেখায়, তেমনি আমাদের বেঁচে থাকার এবং সুস্থ হওয়ার শক্তিও দেয়। একেবারে খাঁটি কথা। চলুন এবার আমরা প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপ থেকে চোখ সরিয়ে তার অপূর্ব আর আরোগ্যকারী দিকটির দিকে একটু নজর দিই। আর প্রকৃতির উপহারের কথা বললেই প্রথমে যেটির নাম আসে তা হল খেজুর। আমাদের প্রতিদিনের রুটিন, বিশেষ করে সকালের নাস্তা বা রমজান মাসে দীর্ঘ সময় পর রোজা ভাঙার সময় খেজুর এক অবিচ্ছেদ্য অংশ। খেজুরকে মূলত প্রাকৃতিক সুপারফুড হিসাবেই ধরা হয়। এর পেছনের কারণটা হলো এটি প্রাকৃতিক চিনি, ফাইবার আর দরকারি সব ভিটামিন ও মিনারেলসে ঠাসা। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর শরীরের হারিয়ে যাওয়া শক্তি একদম নিরাপদে এবং খুব দ্রুত ফিরিয়ে আনতে এই সুপারফুডটির আসলেই কোনো বিকল্প নেই।
তো এই ছোট একটা ফলের ভেতরে আসলে কি কি পুষ্টিগুণ লুকিয়ে আছে এবং সেগুলো আমাদের শরীরের জন্য ঠিক কি কাজ করে চলুন সেই চমৎকার দিকগুলো একটু গভীরভাবে দেখে নেওয়া যাক। পুষ্টির তালিকাটা দেখলে অবাক হতে হয়। খেজুরে আছে প্রচুর আয়রন, যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে একদম অব্যর্থ। এতে থাকা পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম আমাদের হার্টকে সুস্থ রাখার পাশাপাশি রক্তচাপ দারুণভাবে নিয়ন্ত্রণ করে। আবার ক্যালসিয়াম আর ফসফরাস হাড়ের গঠনকে মজবুত করে তোলে। আর এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনিটি এতটা বাড়িয়ে দেয় যে সাধারণ সর্দি কাশি খুব একটা কাবু করতে পারে না। এর সবচেয়ে বড় ম্যাজিকটা হলো এর ইনস্ট্যান্ট এনার্জি বা দ্রুত শক্তির যোগান দেওয়ার ক্ষমতা। খেজুরে থাকা প্রাকৃতিক গ্লুকোজ আর ফ্রুক্টোজ মুহূর্তের মধ্যেই সারা রাতের ক্লান্তি দূর করে শরীর চাঙ্গা করে দেয়। সকালে খালি পেটে এদি খেলে ফাইবার বা খাদ্য আঁশের কারণে হজম শক্তিও অনেক উন্নত হয়। তবে হ্যাঁ, যে কোনো ভালো জিনিসেরই কিন্তু একটা সঠিক ব্যবহার বিধি থাকে। খেজুরের এই অসাধারণ পুষ্টিগুণগুলো পুরোপুরি পেতে হলে এটি খাওয়ার কিছু নিয়ম আর পরিমিতিবোধ মেনে চলাটা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন সকালে 2 থেকে 4টি খেজুর খাওয়াই কিন্তু একজন মানুষের জন্য যথেষ্ট। রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া যায়, আবার দুধ বা ওটসের সাথে মিশিয়েও খাওয়া যায়। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আছে। যাদের ডায়াবেটিস বা ব্লাড সুগারের সমস্যা রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এটি খাওয়া উচিত। কারণ খাবারটা প্রাকৃতিক হলেও অতিরিক্ত খেলে কিন্তু ওজন বা রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। পরিমিত বোধটাই এখানে আসল। আজকের এই পুরো বিশ্লেষণ শেষে একটি খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একদিকে প্রকৃতির ভয়াল রূপ বজ্রপাত থেকে বাঁচার পূর্বপ্রস্তুতি, আর অন্যদিকে খেজুরের মতো সুপারফুডকে দৈনন্দিন জীবনের অংশ করে নিজেদের সুস্থ রাখার সচেতনতা। এই দুই ক্ষেত্রেই আমাদের বর্তমান প্রস্তুতি আসলে ঠিক কতটা, আমাদের সবাইকে এই বিষয়টি নিয়ে একটু ভাবতে হবে। আশা করি আজকের এই আলোচনা আমাদের দৈনন্দিন জীবনে আরও সচেতন আর সুরক্ষিত থাকতে সাহায্য করবে। পুরোটা সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।